জুলাই অভ্যুত্থানে তরুণদের দেখানো পথ ধরে বাংলাদেশ ইতিবাচক পরিবর্তন আসবে ডক্টর ইউনূস। জুলাই আহতদের চোখের চিকিৎসা দিচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল, বিদেশে চিকিৎসার দাবি আহতদের। ইবাদত বন্দী ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন, বিকেলে গণবিয়ের আয়োজন। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন ধারণা উদ্ভাবন করা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, কতজন এই ধারণার পেছনে আছেন সেটা বড় কথা নয়। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি ২১টি দেশের উদ্যোক্তারা এই সামিটে অংশ নিয়েছেন। সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণরাই যে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে তা বাংলাদেশের ছাত্ররা ২০২৪ সালের আগস্ট মাসে দেখিয়ে দিয়েছে। আর তাদের দেখানো পথ ধরেই বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্যবসার মাধ্যমে শুধু মুনাফা না করে ব্যবসার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিয়ে আসার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। It's about what is the power of your imagination, power of your thought, power of your execution of those principles and thoughts that you have in mind. Beginning of something they stood for. And the whole country is devoted to make sure their dream, which became our dream, come true. With the sacrifices of thousands of young people who gave their life to make sure the day comes. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখে আঘাত পেয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল। চিকিৎসক দল আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। আন্দোলনে আহতদের অভিযোগ যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের সেবা দিতে শুক্রবার দিবাগত রাতে ঢাকায় আসে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। দলটিতে আছেন ডক্টর রোনাল্ড ইয়োহ, ডক্টর ব্লাঞ্চ লিম জিয়াও, ডক্টর রুবেন ফু চাও, ডক্টর রোনাল্ড তান, ডক্টর নিকোল তান। সকালে চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া সহ প্রয়োজনীয় পরামর্শ দেন তারা। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা আন্দোলনে আহতরা অভিযোগ করেন দেশে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার। দাবি জানান দেশের বাইরে চিকিৎসা সেবার। মেডিকেলে আসলে পরে সিট নাই, এটা নাই সেটা নাই, কোনো চিকিৎসা পাচ্ছি না। আমরা বাইরে বাসায় থাকি, আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। আমাদেরকে যে চিকিৎসা দিচ্ছে সঠিক চিকিৎসা আমরা পাচ্ছি না, কারণ আমরা ভর্তি নাই। উন্নত চিকিৎসার জন্য যা করণীয় সেটা সরকার যেন অতি দ্রুত করে। চোখের যত ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদেরকে বাইরে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা তারা করুক। হাসপাতালটির পরিচালক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা সহ প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিবেন। এছাড়া আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা অতীতে যে চিকিৎসাগুলো করেছি এই চিকিৎসাগুলোর আর কোনো পরিবর্তন করা দরকার কিনা, আর কোনো বিশেষ চিকিৎসার মাধ্যমে আমরা এই রোগীদের দৃষ্টিশক্তি যেন আমরা ফেরত দিতে পারি কিনা, এটা আমাদের যে সর্বোচ্চ চেষ্টা আছে এরই ধারাবাহিকতায় ওনাদের পরামর্শ দিবেন। আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রোগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে, তাহলে ওনারা রেফার করে যাবেন। ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক দলটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিবেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। লাখো মুসল্লির এবাদত বন্দেগিতে মুখর পুরো ইজতেমা ময়দান। দেশ বিদেশের আলেম আর তাবলিগ জামায়াতের মুরব্বীদের হেদায়েতি বয়ানের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা চলছে ময়দানের মঞ্চ থেকে। মুসল্লিরাও মগ্ন হয়ে শুনছেন সেগুলো। ইজতেমায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বাদ আসর ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিয়ে। টঙ্গী মাঠ থেকে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব।
বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর তালিম তুশকিলের পাশাপাশি খিত্তায় খিত্তায় চলে তাবলিগ জামায়াতের বিভিন্ন আনুষ্ঠানিকতা। আগত মুসল্লিরা বলছেন, মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথের সন্ধানেই মূলত এই ময়দানে হাজির হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, এখান থেকে যে জ্ঞান তারা অর্জন করবেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আখেরি মুনাজাত শেষে এই ময়দান থেকে ছড়িয়ে পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহ হুকুম মানার জন্য, নবীর কাছে চলার জন্য। দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের মানিয়া চলতে হইব, যে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এখানে আসছি হেদায়েত হওয়ার জন্য এবং শিক্ষার কোনো শেষ নাই। আল্লাহর রাস্তায় আসছি শিক্ষা অর্জনের জন্য। আমরা প্রত্যেক বছর আই দিনের কাজে আল্লাহকে খুশি রাজি করার জন্য। ইসলাম যে সুমহান আদর্শ, ভ্রাতৃত্ব আর ঐক্যের শিক্ষা দেয়, সেই আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সবাই যাতে আবারও একই পতাকার নিচে এসে দিনের দাওয়াতে সামিল হন, সেই প্রত্যাশাও করছেন আগত মুসল্লিরা। আমরা চাই সবাই একসাথে মিলেমিশে আমরা ইজতেমা করার জন্য। তারা যদি আবার আসতে চায় আমাদের সাথে একসাথে আমরা ইজতেমা করতে যাই, উলামা ইকরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি ইনশাআল্লাহ। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা জুবায়ের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর তুরাগ তীরে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব, আমরা তার কাছে যাচ্ছি। জুনায়েদ, কাল তো মোনাজাত হবে, ঠিক কখন মোনাজাতটি শুরু হবে আর আপনি তো মাঠে আছেন, মাঠের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আফসানা, আসলে কিছুক্ষণ আগে জোহরের নামাজ শেষ হয়েছে। এই মুহূর্তে আসলে যদি টঙ্গী ইজতেমা মাঠের অবস্থা আপনাকে বলি, সেটি হচ্ছে আসলে ময়দানের মূল স্টেজ থেকে এখন আম বয়ান চলতেছে এবং এই বয়ান করছেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং তিনি আসলে হিন্দিতে মূলত বয়ানটি করছেন এবং তার সেই বয়ান বাংলায় একজন অনুবাদ করে দিচ্ছেন। আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আসলে আগামীকাল কখন নাগাদ মোনাজাত হবে, তবে তার ঠিক নির্দিষ্ট সময় কিন্তু এখনো সেভাবে আসলে বলা যায়নি হয়তো, তবে তারা ধারণা করছেন 9টার আগেই মূলত মোনাজাত শুরু হবে এবং সেটি 9টা থেকে 9:30টার মধ্যে এই বছরের 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তো আফসানা, আসলে বলে রাখি এবার 3টি পর্বে মূলত ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা অন্যান্য বছর সাধারণ মানুষের যে কিছুটা ভোগান্তি দেখি এবছর বলা যায় একেবারেই নেই। খুবই সুশৃঙ্খল এবং যারা এখানে আগত মুসল্লিরা রয়েছেন তারা তাদের বয়ান শোনা থেকে শুরু করে তাবলিগ জামাতের যে বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো খুব নির্বিঘ্নে করতে এবং সকাল থেকে আমরা আসলে ইজতেমা মাঠেও ভেতরেও প্রবেশ করি। আপনি জানেন যে আসলে বিগত কয়েক বছর ধরেই ভেতরে সাংবাদিকদের প্রবেশের বিষয়টি কিছুটা সহজ করা হয়েছে, যেটা অন্যান্য বছর ছিল না। তো আমরা ভেতরেও দেখেছি আসলে সাধারণ যে মুসল্লিরা রয়েছেন তারা খিত্তায় খিত্তায় ভাগ হয়ে তাদের যে আমিররা রয়েছেন, তাদের দলনেতা যারা রয়েছেন তারাও কিন্তু গ্রুপ হয়ে বিভিন্ন বয়ান দিচ্ছেন। বিশেষ করে তাদের যে একটি মূল আনুষ্ঠানিকতা থাকে তশকিলের বিষয়টি, অর্থাৎ যারা এখানে ইজতেমা মাঠে আসছেন তাদের মধ্য থেকে আসলে সবাই দাওয়াতে তাবলিগের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন না, তার মধ্যে মুসলিমীয় কিছু লোক যারা আসলে আগ্রহী যে এখান থেকে নিজ গ্রামে না ফিরে আসলে বিভিন্ন জেলায় গিয়ে তারা এই দিনের দাওয়াতটি আসলে পৌঁছে দিতে চান, সেই তশকিলের বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন খিত্তায় সেটি করা হচ্ছে। এবং আজকের একটি বড় আনুষ্ঠানিকতা রয়েছে যে বাদ আসর মূলত আজকে এখানে যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই গণবিয়ে পড়াবেন আসলে এই যেই তাবলিগের যেই অংশটির মূলত এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে সেই অংশের প্রধান হিসাবে যাকে মানা হয় বাংলাদেশের মাওলানা জুবায়ের, তিনি আসলে এই গণবিয়ে পড়ানোর কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে ইবাদত বন্দিগিতে এখন পর্যন্ত মুখর হয়ে রয়েছে এই টঙ্গীর তুরাগ তীর। দর্শক, টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার খবর।
দেশে আর কোনো স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত না হোক এ বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য রয়েছে উল্লেখ করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্বৈরতন্ত্র ঠেকানোর জন্যই বর্তমান সংবিধান পরিবর্তন প্রয়োজন। সকালে রাজধানীর ইস্কাটনে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 1972 সালে প্রণীত সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্রের সুযোগ থাকায় বাংলাদেশে 1975 এবং 2011 পরবর্তী সময়ে 2 দফায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আপনি প্রধানমন্ত্রী হচ্ছে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পথ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে এক ব্যক্তির শাসনের আর কি বাকি থাকতে পারে আমাকে একটু বলুন তো। আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21শে বইমেলা 2025। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ থাকবে 609টি প্রতিষ্ঠান। মোট 37টি প্যাভিলিয়নের 36টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে একটি। মেলা 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লা যুবদল কর্মীকে হত্যার প্রসঙ্গে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে। ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনার পতন মানতে পারছেন না ভারত, তাই এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনের রত একটি সরকারের পতনের পর ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো বিজ্ঞপ্তিতে কুমিল্লায় যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। তৌহিদের মৃত্যুর ঘটনায় তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আইএসপিআর। গঠন হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান ডিবি প্রধান।
সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, পর্যটনের নামে দ্বীপটি ধ্বংস করা হচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে। উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার নতুন কিছু নয়, বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের রূপ দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বন্যপ্রাণী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান পরিবেশ উপদেষ্টা। পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে যে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকেই আপনি যদি ধ্বংস করে ফেলেন, তাহলে আর পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। ধর্ম ভিন্ন কিন্তু মানবজাতি অভিন্ন, এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ। এ উপলক্ষে সকালে বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের আয়োজনে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এর আগে র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে যখন ধর্মীয় সহিংসতা বাড়ছে, তখন সব বিভেদ ভুলে গিয়ে এই সম্প্রীতি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসাম্প্রদায়িক চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল অপশক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে বলেন তারা। আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। 2011 সাল থেকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে প্রতি বছর সপ্তাহব্যাপী এই সম্প্রীতি সপ্তাহ পালিত হয়ে আসছে। অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পিঠা উৎসব। শনিবার দুপুরে রাজধানীর আদাবরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা গভর্নর বডি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর সঞ্চিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে কলেজটিকে যেন দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গ্রহণযোগ্য করা যায় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ কলেজ কর্তৃপক্ষ। এরপর অতিথিবৃন্দরা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও সকলে মিলে পিঠা উৎসব উপভোগ করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম আজ থেকে বাড়ানো হয়েছে। ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। অকটেনের দামও 125 থেকে 1 টাকা বাড়িয়ে 126 টাকা এবং পেট্রোলের দাম 121 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 122 টাকায় সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এই দাম সমন্বয় করা হলো। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে লেখাপড়ার পাশাপাশি সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। দুপুরে সাভারের আশুলিয়ায় নিজের প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে তারা ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কলেজ প্রতিষ্ঠাতাকে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাসমত আলী, সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবুল, অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান খান। জুলাই অভ্যুত্থানে তরুণদের দেখানো পথ ধরে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে আশা ডক্টর ইউনূসের। জুলাই আহতদের চোখের চিকিৎসা দিচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল, বিদেশে চিকিৎসার দাবি আহতদের।
ইবাদত বন্দেগী ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন, বিকেলে গণবিয়ের আয়োজন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।